আপনারা যারা বিএনপি নেতা ইলিয়াস আলীর অপেক্ষায় আছেন তাদের জন্য দুঃখজনক সংবাদ। তাকে অনেক আগেই হত্যা করা হয়েছে। তাকে পতেঙ্গা সমুদ্র সৈকত দিয়ে কড়া পাহারায় সাগরের মাঝখানে নিয়ে স্পিড বোটের মাধ্যমে মুখে পলিথিন পেঁচিয়ে হত্যা করে, তার পেট ছুরি দিয়ে ছিদ্র করে তাকে পাথর দিয়ে বেঁধে সাগরে ডুবিয়ে দেওয়া হয়েছে। শুধু ইলিয়াস আলী নয়, অনেক নেতার সন্ধান যারা আজও পাননি। কিছু মানুষ তো আয়না ঘর থেকে উদ্ধার হয়েছে, কিন্তু যাদেরকে আপনারা পাননি তাদের সবার এই করুণ পরিণতি হয়েছে। তিনি ছিলেন বিএনপির রয়্যাল বেঙ্গল টাইগার, যার সমস্ত চিন্তা চেতনা জুড়ে ছিল শহীদ জিয়ার জাতীয়তাবাদী আদর্শ এবং দেশপ্রেমের অব্যক্ত অঙ্গীকার। ভারতীয় দালাল ও আওয়ামী নেতাকর্মীরা তাকে জমের মতো ভয় পেত। একটা সময় দেশের রাজনীতিতে রীতিমতো হইচই ফেলে দেওয়া এই বিএনপি নেতার নাম হলো এম ইলিয়াস আলী। নিজের দেশ ও দলের স্বার্থ রক্ষায় যিনি ছিলেন ইস্পাতের ন্যায় দৃঢ়। একজন নারী ভিকটিমের বক্তব্য পড়লাম যে তিনি পর্দানশীল মহিলা ছিলেন। তার শাস্তি ছিল আয়না ঘরে তার বোরখা খুলে তাকে জানলার দিকে মুখ খড়ায়া পিছনে হাত বেঁধে বসায় রাখতো সারাদিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ ও দেশের বাহিরে দূর দূরান্ত থেকে যারা ভিডিওটি এই মুহূর্তে প্লে করেছেন, এই মুহূর্তে যারা ভিডিওটি দেখছেন, তাদেরকে অনুরোধ করব দয়া করে পুরো ভিডিও সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবেন। খুবই গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আপনাদের মাঝে। প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, গুম হওয়া বিএনপি নেতা ইলিয়াস আলীকে নিয়ে গতকাল থেকেই দেশের গণমাধ্যমে ব্যাপক আলোচনা হচ্ছে। যে সংবাদ প্রকাশ হচ্ছে সেখানে বলা হচ্ছে যে বিএনপি নেতা ইলিয়াস আলী নাকি জীবিত রয়েছে, তিনি নাকি ভারতের কোনো এক কারাগারে বন্দী রয়েছে। এই সংবাদটি আপনারা ইতিমধ্যে হয়তো দেখেছেন, বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ পেয়েছে। যুক্তরাজ্যের বিএনপির সভাপতি এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, তিনি মন্তব্য করেছে। তিনি বলেছেন, মালিক ভাই তিনি বলেছেন যে বিএনপি নেতা ইলিয়াস আলী তিনি জীবিত আছেন, ভারতের কোনো এক কারাগারে বন্দী রয়েছেন, তিনি অতি সত্বর অতি শীঘ্রই দেশের মাটিতে ফিরে আসবে, এই প্রত্যাশায় তিনি কামনা করেছেন, ব্যক্ত করেছেন। প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, কিন্তু আজকে একটি বিষয় জানতে পারলাম আমি, যে বিএনপি নেতা ইলিয়াস আলী ভাই আর নেই আমাদের মাঝে, তিনি চলে গেছে না ফেরার দেশে। তাকে অনেক আগেই মেরে ফেলা হয়েছে। প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, তাকে মেরে কর্ণফুলী নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে। চলুন কথা না বাড়িয়ে আমরা এক ভাইয়ের মুখ থেকে বিস্তারিত শুনব। তিনি কি বললেন, তিনি এই বিষয়টি সম্পূর্ণ বর্ণনা করেছেন, তিনি ছিলেন, এই ঘটনাটি জানেন, এবং ইলিয়াস আলীকে কিভাবে মারা হয়েছে, কবে কোথায় কিভাবে মেরেছে এই ফ্যাসিস্ট হাসিনা, আমরা সেটা তার মুখ থেকে শুনে আসি বিস্তারিত, তারপরে কথা বলি। আশা করি সঙ্গে থাকবেন পুরো ভিডিওটি জুড়ে। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি বাংলাদেশ পুলিশের একজন কর্মকর্তা, এসআই মাসুদ রানা। আমি আপনাদের কাছে কিছু তথ্য তুলে ধরতে চাই, যেটা বাংলাদেশের মানুষ অনেক দিন ধরেই জানে না, বা তারা এই প্রশ্নের উত্তর খুঁজছে অনেক বছর ধরে, কিন্তু কোনো উত্তর খুঁজে পায়নি। আজকে যাকে সেনাবাহিনী থেকে অব্যাহতি দেওয়া হলো, মেজর জেনারেল জিয়াউল হাসান, যিনি এনটিএমসির প্রধান ছিলেন এবং তিনি র্যাবের অতিরিক্ত পরিচালক ছিলেন। অতিরিক্ত পরিচালক অপারেশন, তিনি মেজর থাকতেই র্যাবে ছিলেন এবং বাংলাদেশে যত গুম খুন হয়েছে বিএনপি সহ অন্যান্য যারা অ্যাক্টিভিস্ট, সেই গুম খুনের সাথে জড়িত এই জিয়াউল হাসান। অনেক নেতাদেরকেই র্যাবের কালো গাড়িতে করে সিভিলে ধরে আনা হতো, এনে র্যাব ওয়ানের গোপন আস্তানায় তাদেরকে আটক রাখা হতো। এরপর তাদেরকে সময় মতো অজ্ঞাত স্থানে নিয়ে তাদেরকে হত্যা করা হতো এবং অজ্ঞাত স্থানেই তাদের লাশ হয়তো নদীতে ডুবিয়ে দেওয়া হতো, নয়তো তাদেরকে দাফন করা হতো, নয়তো অ্যাসিডের মাধ্যমে তাদের লাশকে গলিয়ে দেওয়া হতো। আমি 2014 অক্টোবর থেকে 2017 ডিসেম্বর পর্যন্ত র্যাব সদর দপ্তরে কর্মরত ছিলাম। তখন র্যাবের
ডিজি ছিলেন বেনজির, যিনি আজকে দেশের হাজার হাজার কোটি টাকা চুরি করে, পুলিশের হাজার হাজার কোটি টাকা চুরি করে পালিয়ে গেছেন বিদেশে। তো আমি দেখেছি অনেক মানুষকে কিভাবে অন্যায়ভাবে গ্রেফতার করে নিয়ে গুম করে রাখা হতো। আমি রিসেপশনে ডিউটি করতাম। গুম হয়ে যাওয়া মানুষের স্বজনেরা আমার কাছে আসতো, কিন্তু আমাদেরকে কঠোর নজরদারিতে রাখা হতো। সিসি ক্যামেরার আওতায় ছিলাম, তাদের সাথে আমরা ওভাবে কথা বলতে পারতাম না, তাদেরকে কোনো তথ্য দেওয়া নিষেধ ছিল আমাদের জন্য। কিন্তু তাদের স্বজনরা আসলে এসে যখন এখানে কান্না করতো, আমি নিজেকে ধরে রাখতে পারিনি। আমি অনেকের স্বজনকেই তাদের স্বজনের, গুম হয়ে যাওয়া স্বজনের পরিণতির কথা জানিয়ে দিতাম। বিশেষ করে যাদেরকে মেরে ফেলা হতো, খুন করা হতো, তাদেরকে আমি খারাপ সংবাদটা দিতাম না। কিন্তু যাদেরকে বন্দি করে রাখা হতো, যেমন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদকে যখন অ্যারেস্ট করে আনা হলো, তিনি অ্যারেস্ট করার সময় ধস্তাধস্তিতে মাথায় আঘাত পেয়েছিলেন। তাকে র্যাব 1-এর গোপন কক্ষে আটক করে রাখা হয়েছিল দীর্ঘদিন। এরপর তাকে একসময় ভারতে পাচার করে দিয়ে আসা হয়। তাকে অজ্ঞাত কারণে হত্যা করা হয়নি। তার ফ্যামিলি এসেছিল, তার স্ত্রী হাসিনা আহমেদ, তার ভাই গিয়াসউদ্দিন আহমেদ। ওনারা আমার কাছে বেশ কয়েকবার এসেছেন। আমি কয়েকদিন ওনাদের এই উদ্বেগ, উৎকণ্ঠা আমার সামনে বসে কান্নাকাটি দেখে আমি থাকতে পারিনি। আমি ওনাদেরকে কৌশলে আমার ফোন নাম্বার দিয়ে আমি ওনাদের সাথে দেখা করে ওনাদেরকে জানিয়ে দিই যে সালাউদ্দিন সাহেবকে হত্যা করা হয়নি, উনি জীবিত আছেন এবং ওনাকে হত্যা করার সিদ্ধান্ত নেওয়া হয়নি। এই সিদ্ধান্তগুলো যিনি নিতেন তিনি হচ্ছেন বর্তমানে মেজর জেনারেল জিয়াউল হাসান, যাকে আজকে অব্যাহতি দেওয়া হয়েছে। শুধু অব্যাহতি যদি দেওয়া হয়, তাকে যদি বিচারের মুখোমুখি করা না হয়, তাহলে এই আন্দোলনের, এই স্বাধীনতার কোনো মূল্য থাকবে না। আমি আজকে আর কাউকে ভয় পাই না। আমি আজকে বিশ্বাস করি যে আজকে আমাকে এই সত্য বলার জন্য কেউ গুম করে দিতে পারবে না, এই সত্য বলার জন্য কেউ আমাকে অ্যারেস্ট করবে না। সেই কারণে আমি বুকে সাহস নিয়ে আজকে কথাগুলো বলছি। আপনারা যারা বিএনপি নেতা ইলিয়াস আলীর অপেক্ষায় আছেন, তাদের জন্য দুঃখজনক সংবাদ। তাকে অনেক আগেই হত্যা করা হয়েছে। তাকে পতেঙ্গা সমুদ্র সৈকত দিয়ে কড়া পাহারায় সাগরের মাঝখানে নিয়ে স্পিড বোটের মাধ্যমে মুখে পলিথিন পেঁচিয়ে হত্যা করে, তার পেট ছুরি দিয়ে ছিদ্র করে, তাকে পাথর দিয়ে বেঁধে সাগরে ডুবিয়ে দেওয়া হয়েছে। শুধু ইলিয়াস আলী নয়, অনেক নেতার সন্ধান যারা আজও পাননি। কিছু মানুষ তো ঘর থেকে উদ্ধার হয়েছে, কিন্তু যাদেরকে আপনারা পাননি, তাদের সবার এই করুণ পরিণতি হয়েছে। আমি যদিও তারা এই কাজগুলো গোপনে, অতি গোপনে করত এবং র্যাবের অন্যান্য শাখার কর্মরত কর্মকর্তা কর্মচারীরা এটা জানতো না, কিন্তু আমি অত্যন্ত বিচক্ষণভাবে আমি এই খবরগুলো নিতাম, কারণ আমি জানতাম এগুলো একদিন আমি প্রকাশ করতে পারবো। এবং এই দিনটার অপেক্ষায় ছিলাম আজকে এত বছর, মানুষের কাছে সত্য প্রকাশের। বাংলাদেশের মানুষ জানুক যে কারা খুনি, কারা এত মানুষকে গুম খুন করেছে, এই দেশ থেকে এই দেশে ত্রাসের রাজত্ব কায়েম করেছে। তারা মাদকের ক্রস ফায়ারের নামে যে হত্যা ট্র্যাডিশন চালু করেছিল, এই ট্র্যাডিশনের উদ্দেশ্য ছিল বিরোধী দলের লোকজনকে হত্যা করা। কারণ পুলিশ এবং সেনাবাহিনীর অনেকেই মানুষ হত্যা করতে ভয় পেত, তারা এটাতে অভ্যস্ত ছিল না। অনেকেই অনেক সাহসী, কিন্তু একটা মানুষকে হত্যা করার পর তারা আর ঘুমাতে পারতো না, তাই তারা এসব কাজ করতো না। কিন্তু খুনে হাসিনা কিছু মানুষকে এভাবে হত্যা করতে করতে পুরস্কৃত করার মাধ্যমে হত্যা করতে অভ্যস্ত করে ফেলে। তারাই এই গ্রেফতারকৃত, এই গুমকৃত মানুষদেরকে গুলি করে হত্যা করত। এবং তারা এতটাই নিষ্ঠুর যে তারা এক একজন কয়েক শত করে হত্যা করেছে। এবং এই মানুষগুলোর সংখ্যা বেশি নয়, কারণ সবাই লাশ দেখতে পারে না। একটা মানুষকে খুন করার পর লাশের যে ছটফটানি এবং মাথায় গুলি করার পর মাথার যে বিকৃত অবস্থা, এই জিনিসগুলো আমাদের অনেকেই আমরা সহ্য করতে পারি না। তাই আমাদের মধ্য থেকে কিছু হায়নাকে বেছে নিয়ে তারা একটা টিম গঠন করে, তাদেরকে র্যাব সদর দপ্তরে বেনজির আহমেদ প্রতি মাসে পুরস্কার দিতে ডাকতেন। এবং প্রত্যেকটা র্যাবের বিভিন্ন শাখায় এরকম 2-1 জন রাক্ষস ছিল যারা মানুষকে শুট করতো, গুলি করতো
হত্যা করত এবং গুম করত, তারা এখনো আছে। তাদেরকে আমি নতুন সরকারের কাছে দাবি জানাবো, তাদেরকে বের করতে হবে, তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। না হলে এত শহীদের বিনিময়ে যে ফ্যাসিবাদ থেকে, যে স্বৈর শাসন, যে খুনি হাসিনার হাত থেকে আমরা মুক্তি পেয়েছি, সেই মুক্তির প্রকৃত মূল্য আমরা পাবো না, প্রকৃত স্বাদ আমরা পাবো না। এই খুনিদেরকে বের করতে হবে, এই খুনিদেরকে বের করে আইনের আওতায় আনতে হবে। বাংলাদেশ পুলিশ কখনোই গুলি করতে অভ্যস্ত ছিল না। আপনারা জানেন একসময় পুলিশ যে গুলি করতো না, এটা নিয়ে অনেক ব্যঙ্গচিত্র ছাপা হতো পত্রিকাগুলোতে, যে গুলি না করতে গুলি খেলনার বন্দুকে পরিণত হয়েছে। তো কিন্তু সেই নিরীহ পুলিশকে রক্তপিপাসু হিসেবে শেখ হাসিনা তৈরি করেছে। তবে সবাই নয়, কিছু কিছু মানুষ আপনারা দেখেছেন, এবং এই আন্দোলনের ভিডিও ফুটেজ দেখলেও দেখবেন যে কয়েক শত পুলিশের মধ্যে কেবলমাত্র কয়েকজনই জনতার দিকে গুলি ছুড়ছে। তো আপনারা ঢালাওভাবে পুলিশকে আপনাদের আক্রমণের নিশানা বানাবেন না। নতুন সরকার অবশ্যই এর বিচার করবে। আমি আশাবাদী নতুন সরকারের কাছে, তারা যদি আমার কাছে কোনো তথ্য চায় আমি তথ্য দেবো ইনশাল্লাহ। এবং এই খুনিদেরকে, এই রাক্ষসদেরকে বের করতে হবে। প্রতিটি গুমের, প্রতিটি হত্যার সুষ্ঠু তদন্ত করলে এগুলো বের হয়ে আসবে বলে আমি আশা করি, এবং আমি চাই এরা ধরা পড়ুক, এদের বিচার হোক। না হলে এরা যুগে যুগে এই রাক্ষস যুগে যুগে রয়ে যাবে, আমাদের মাঝেই তারা লুকিয়ে থাকবে, এবং যুগে যুগেই তারা মানুষের রক্ত পান করেই যাবে। পুলিশ বাহিনী মানুষকে সেবা করবে, এটাই হওয়া উচিত পুলিশের ধর্ম। পুলিশের ধর্ম হবে পুলিশের জন্য, পুলিশ মানুষের জন্য। উন্নত রাষ্ট্রের পুলিশ মানুষ যেভাবে পুলিশকে ডাকলেই পুলিশ 5 মিনিটের মধ্যে ছুটে যায়, তাকে সাহায্য করে। আমরা বিভিন্ন ভিডিওতে দেখি যে পুলিশ হাঁসের বাচ্চাকে রাস্তা পার করে দিচ্ছে, একজন অন্ধ মানুষকে রাস্তা পার করে দিচ্ছে। বাংলাদেশের পুলিশ এমনটাই করতে চায়, আমরা এমনটাই করতে চাই, কিন্তু সেই পরিস্থিতিতে আমাদেরকে রাখা হয়নি। আমাদেরকে রাখা হয়েছে দৌড়ের উপর, আমাদেরকে রাখা হয়েছে বিভিন্ন অন্যায় কাজের উপর, বিভিন্ন অন্যায় আদেশের উপর। কেউ যারা মেনেছে তারা ভালো ভালো জায়গায় পোস্টিং নিয়ে থেকেছে, যারা মানেনি তাদেরকে খারাপ জায়গায় পোস্টিং দেওয়া হয়েছে, কারো চাকরি হারিয়েছে, কাউকে সাসপেন্ড করে রাখা হয়েছে। আমি নিজেও একজন এমন বৈষম্যের শিকার, অন্যায় মিথ্যা মামলার শিকার হয়ে আমি নিজেও বর্তমানে সাসপেনশন অবস্থায় আছি। এবং এই সাসপেনশন অবস্থায় থেকে আমি আল্লাহর কাছে শুকরিয়া জানাই, কারণ এই সাসপেনশন থাকার কারণে আমি ছাত্র জনতার আন্দোলনের সাথে সংযুক্ত হতে পেরেছি। আমি সবসময় আল্লাহর কাছে দোয়া করেছি যে আল্লাহ, তুমি আমাকে মুজাহিদ হিসেবে কবুল করো, আমাকে জিহাদ করার তৌফিক দান করো, এবং আমাকে শহীদ মৃত্যু দান করো। এবং আল্লাহ আমার দোয়া কবুল করেছেন। আমি ছাত্র জনতার সাথে এই জিহাদে অংশগ্রহণ করেছি, ছাত্র জনতা সফল হয়েছে। আমি গর্বিত আমি এই আন্দোলনে একজন পুলিশ অফিসার হয়েও আমি অংশগ্রহণ করতে পেরেছি। তো যাই হোক, আমি চাইব যে বাংলাদেশ পুলিশের, র্যাবের যে সকল কর্মকর্তা অগণিত মানুষের গুম খুনের সাথে জড়িত ছিল তাদেরকে ধরা হোক, তাদেরকে আইনের আওতায় আনা হোক। আমাদের মতো অনেক অফিসার আছি যারা এসব কুকর্মের সাক্ষী, আমরা সাক্ষ্য দেব। আমরা এখন আর ভয় পাই না। আমরা আসলে যে ভয় পেয়েছি তা নয়, আমাদের বাহিনীতে টিকে থাকাটা জরুরি ছিল। জনগণের স্বার্থেই আমাদের বাহিনীতে থাকা জরুরি ছিল, কারণ আমরা যদি বাহিনী থেকে আউট হয়ে যেতাম তাহলে এসব তথ্য আমরা জানতে পারতাম না এবং জনতার কাছে পৌঁছাতে পারতাম না। জনতার কথা বলতে হলে, জনতার সাথে থাকতে হলে আমি পজিশনেও থাকতে হবে। এই জন্য অনেক কিছু প্রকাশ করিনি, কারণ আপনারা ভালো মতোই জানেন যে অনেক সেনাবাহিনীর মেজরকেও গুম করে দেওয়া হয়েছে যারা মুখ খুলেছে। আমি তো একজন সামান্য সাব ইন্সপেক্টর, আমাকে গুম করে দেওয়া তাদের 1 সেকেন্ডের ব্যাপার ছিল। তো আমি এখন বিশ্বাস করি যে এখন সেই দিন, সেই কালো মেঘ সরে গেছে আকাশ থেকে, আকাশ মুক্ত হয়েছে, এই দেশ জালিমের শাসন থেকে মুক্ত হয়েছে। আল্লাহ তাআলা আমাদের উপর রহমত বর্ষণ করেছে। অগণিত মুসলিমের দোয়া আল্লাহ তাআলা কবুল করেছেন, অগণিত 18 কোটি মানুষের দোয়া আল্লাহ কবুল করেছেন। তাহলে এইভাবে হঠাৎ করে 15 দিনের মধ্যে 15 বছর ধরে গড়ে ওঠা রাক্ষসের পতন ঘটা আল্লাহর রহমত ছাড়া, এক আল্লাহর রহমত ছাড়া
এটা কখনোই সম্ভব হতো না। আমি আল্লাহর উপর ভরসা রেখে বলছি, আপনারা নতুন প্রশাসনকে ঢেলে সাজান, পুলিশ বাহিনীকে ঢেলে সাজান। এই সিস্টেমের মধ্যেই, পুলিশের এই সিস্টেমের মধ্যেই গণ্ডগোল আছে, নিয়োগের মধ্যে গণ্ডগোল আছে। আপনারা এই সিস্টেমগুলো পরিবর্তন করুন, আপনারা এই সিস্টেম পরিবর্তনে সাহায্য করুন এবং পুলিশ ডিপার্টমেন্টে যত ডিপার্টমেন্টাল পরীক্ষা আছে এগুলো তুলে দেন। এই ডিপার্টমেন্টাল পরীক্ষাগুলোর মাধ্যমে আমাদের ঊর্ধ্বতনরা আমাদের গলা সবসময় চিপে ধরে রাখে। তিনি ছিলেন বিএনপির রয়্যাল বেঙ্গল টাইগার, যার সমস্ত চিন্তা চেতনা জুড়ে ছিল শহীদ জিয়ার জাতীয়তাবাদী আদর্শ এবং দেশপ্রেমের অব্যক্ত অঙ্গীকার। ভারতীয় দালাল ও আওয়ামী নেতাকর্মীরা তাকে জমের মতো ভয় পেত। একটা সময় দেশের রাজনীতিতে রীতিমতো হইচই ফেলে দেওয়া এই বিএনপি নেতার নাম হলো এম ইলিয়াস আলী। নিজের দেশ ও দলের স্বার্থ রক্ষায় যিনি ছিলেন ইস্পাতের ন্যায় দৃঢ়, আর এই দৃঢ়তাই দিন শেষে তার জন্য কাল হয়ে দাঁড়িয়েছিল। নানা ফন্দি এটাও যখন বিএনপির এই বজ্রকণ্ঠী নেতাকে কোনো মতে দমানো যাচ্ছিল না, তখন রাতের আঁধারে তাকে গুম করার সিদ্ধান্ত নেয় দুষ্কৃতিকারীরা। 2012 সালের 17 এপ্রিল সেই যে তিনি গুম হলেন, আজ পর্যন্ত তার কোনো হদিস মেলেনি। তবে সাম্প্রতিক বিভিন্ন অনুসন্ধান বলছে ইলিয়াস আলীর গুমের পেছনে সরাসরি জড়িত রয়েছেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এমনকি এই কাণ্ডে নাকি ভারতেরও ইন্ধন রয়েছে। সেই আলাপে একটু পরে আসি। আগে বিএনপির প্রবীণ এই নেতার রাজনীতিতে উঠে আসার ইতিহাসটা একটু জেনে আসি। এম ইলিয়াস আলী জন্মগ্রহণ করেছিলেন 1961 সালের 1 জানুয়ারি সিলেট জেলার বিশ্বনাথ উপজেলায় রামধানা সরকারি প্রাথমিক বিদ্যালয় হতে প্রাথমিক শিক্ষা সম্পন্ন করার পর তিনি বিশ্বনাথ উপজেলার রামসুন্দর পাইলট উচ্চ বিদ্যালয়ে ভর্তি হন। প্রতিষ্ঠানটি হতে 1977 সালে মাধ্যমিক পাশের পর 1979 সালে তিনি সিলেট সরকারি কলেজ হতে উচ্চ মাধ্যমিক পাশ করেন। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় ফিনান্স বিভাগে ভর্তি হন প্রখ্যাত এই রাজনীতিবিদ। ঢাকা বিশ্ববিদ্যালয় অধ্যয়নকালীন সময়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলে যোগ দিয়ে নিজের রাজনৈতিক ক্যারিয়ার শুরু করেন এম ইলিয়াস আলী। 1983 সালে তাকে জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য হিসেবে মনোনীত করা হয়। 1985 সালে ঢাবির ফিনান্স বিভাগ হতে স্নাতক সম্পন্ন করার পরের বছরই ছাত্র দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সচিব হিসেবে নির্বাচিত হন ইলিয়াস আলী। এরপর তিনি একই বিভাগের মাস্টার্স কোর্সে ভর্তি হয়েছিলেন। তবে 1987 সালে এরশাদের সামরিক শাসন বিরোধী ছাত্র আন্দোলনে যোগ দেওয়ার অপরাধে তাকে বহিষ্কার করে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পরের বছরই সরকার বিরোধী আন্দোলনের দায়ে গ্রেপ্তার হয়ে প্রায় 7 মাস জেল খেটেছিলেন ইলিয়াস আলী। তবে জেল জুলুমের ভয় দেখিয়ে তাকে দমিয়ে রাখা যায়নি। বিএনপির কল্যাণে তিনি নিজের জীবন পর্যন্ত উৎসর্গ করে দিতে প্রস্তুত ছিলেন, আর তার এই ত্যাগী মনোভাবই ভবিষ্যতে তাকে বিএনপির বড় নেতা হিসেবে প্রতিষ্ঠিত হতে সাহায্য করেছে। 1992 সালে এম ইলিয়াস আলীকে ছাত্র দলের সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয় এবং 2001 সালের 6ষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে তাকে সিলেট 2 আসন হতে ধানের শীষের মনোনয়ন দেওয়া হয়। সেই নির্বাচনে তিনি বিপুল ভোটে জয়লাভ করে প্রথমবারের মতো সাংসদ নির্বাচিত হয়েছিলেন। এরপর 2010 সালে সিলেটবাসীর এই প্রাণের নেতাকে বিএনপির সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়। তখন থেকে তৎকালীন আওয়ামী সরকারের দুর্নীতি, দুঃশাসন ও ভারতপন্থী বিভিন্ন সিদ্ধান্তের বিরুদ্ধে এক বলিষ্ঠ কণ্ঠে পরিণত হন ইলিয়াস আলী। সে সময় তার রাজনৈতিক দাপটে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের রীতিমতো জবুথবু অবস্থা হয়ে গিয়েছিল। পাশাপাশি ভারতীয় দালালদের কাছে মূর্তিমান এক আতঙ্কে পরিণত হয়েছিলেন তিনি। তবে 2012 সালের 17 এপ্রিল বনানীর সাউথ পয়েন্ট স্কুলের সামনে থেকে গুম করা হয় ইলিয়াস আলী ও তার ড্রাইভারকে। এরপর কেটে গেছে দীর্ঘ 13টি বছর, বদলেছে সরকার, অবসান হয়েছে একনায়কতন্ত্রের। তবে বিএনপির এই তেজি নেতা আজও ফিরে আসেননি। সাবেক র্যাব সদস্য সার্জেন্ট তাহিরুল ইসলাম ট্রাইব্যুনালে দেওয়া এক স্বীকারোক্তিতে বলেছেন যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে মেজর জেনারেল জিয়াউল আহসানের নেতৃত্বাধীন একটি কিলিং স্কোয়াড ইলিয়াস আলীকে গুম করেছিল। এদিকে র্যাবের সাবেক কর্মকর্তা ও পুলিশের উপপরিদর্শক মাসুদ রানা একটি ভিডিও বার্তায় জানিয়েছেন যে ইলিয়াস আলীকে অনেক আগেই হত্যা করা হয়েছে। তার ভাষ্যমতে স্পিডবোটের মাধ্যমে ইলিয়াস আলীকে চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকতের মাঝে নিয়ে মুখে পলিথিন পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়। এরপর ছুরি দিয়ে পেট কেটে পাথর দিয়ে বেঁধে তার মৃতদেহ সাগরে ডুবিয়ে দেওয়া হয়। সামগ্রিক তথ্য বিশ্লেষণের পর এটা অনেকটাই নিশ্চিত যে বিএনপির বলিষ্ঠ নেতা এম ইলিয়াস আলী হয়তো আর এই পৃথিবীতে নেই, না থাকার সম্ভাবনাটাই বেশি। তবে ইলিয়াসরা যেন হারিয়ে গিয়েও ফিরে আসে ভিন্ন কোন রূপে, হয়তো দেশপ্রেমিক কিংবা দেশের সার্বভৌমত্ব রক্ষার অঙ্গীকার হয়ে। একজন নারী ভিকটিমের বক্তব্য পড়লাম যে তিনি পর্দানশীল মহিলা ছিলেন। তার শাস্তি ছিল আয়নাঘরে আপনার তার বোরখা খুলে তাকে জানলার দিকে মুখ খড়ায়া পিছনে হাত বেঁধে বসায় রাখতো সারাদিন। তো ওইখানে ওই এলাকাতে যত ওই র্যাবের অথবা ওইখানকার যত কর্মকর্তা কর্মচারীরা, ওই এলাকার যত আয়নাঘরের চাকর বাকররা ছিল, এই চাকর বাকররা সারাদিন ওই জানলা দিয়ে মেয়েটাকে দেখতে আসতো। এখন একটা বোরখা পরা অথবা পর্দানশীল মেয়ের জন্য এর থেকে ট্রমাটাইজড শাস্তি তার জীবনে আর কি হইতে পারে? আজকে দেখলাম আপনার গুম কমিশনের যে রিপোর্ট, তার সেকেন্ড ফেজের রিপোর্ট সম্ভবত পাবলিশ করেছে। আপনারা জানেন যে গত বছর অক্টোবরে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পরে গুমের তদন্ত করবার জন্য একটা কমিশন করে দিয়েছে।
কমিশনের খুব আন্তরিকতার সাথে অনেক পরিশ্রম করে কাজ করেছেন, কোনো সন্দেহ নাই। কিন্তু শুরু থেকেই আমরা যে দাবিটা করেছিলাম যে কমিশনটা আসলে গণতদন্ত কমিশন ফর্মে করা দরকার, পাবলিক হিয়ারিং হবে, গণশুনানি হবে, যেটা পরবর্তীতে আপনার অথবা লাইভ বিটিভি সম্প্রচার করবে। এবং এটার মডেল নিয়েও আমি বহুবার কথা বলেছি যে আমেরিকার সেনেট হিয়ারিংয়ের মতো, কংগ্রেশনাল হিয়ারিংয়ের মতো এই তদন্ত কমিশনটা ফাংশন করা দরকার। কারণ এটা বাংলাদেশের ইতিহাসের এত জঘন্যতম একটা অন্ধকার অধ্যায়, যেটাকে আসলে মানুষের জানানো দরকার, মানুষকে যে আসলে কি হয়েছে। হাসিনা যে লেভেলের অন্যায় করেছে গত 16 বছরে, আওয়ামী লীগ যা করেছে, কি করেছে। তো এখানে আমরা যতটুকু বললাম যে কয়েক হাজার মানুষ ইতিমধ্যে তাদের যে তদন্ত অথবা তাদের জীবনের যে বর্ণনা, ঘটনার স্টেটমেন্ট সেখানে কমিশনে জমা দিয়েছে এবং এটার পূর্ণাঙ্গ একটা তালিকা করে এর মানে এগেনস্টে কোথায় কোথায় অপরাধ সংগঠিত হয়েছে সেটার একটা প্রতিবেদনও দেওয়া হয়েছে। এবং যেখানে যেখানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যেটা আছে আইসিটি, সেটার সাথে মিলে কাজ করা দরকার, সেটাও তারা করছে। সমস্যা যেটা হয়েছে যে এই কমিশনটা মানুষের গল্পগুলোকে যেভাবে পাবলিক প্লেসে আনা দরকার ছিল, এটা তারা কোনোভাবে আনতে পারে নাই। তারা খুব নীরবে প্রচুর ভালো কাজ করে, কিন্তু ভালো ব্রিফিং নাই। তারা প্রত্যেক দিন যে মানুষের গল্পগুলো আসতেছে, এই গল্পগুলোর যে ভয়াবহতা এবং এগুলোর সাথে কারা কারা আসলে জড়িত ছিল, সেটা আসলে মানুষের কাছে খুব পরিষ্কার হচ্ছে না। কিন্তু পৃথিবীতে আমরা দেখেছি, দক্ষিণ আমেরিকা থেকে শুরু করে পৃথিবীর বহু দেশে এই গণহত্যার যে কমিশনগুলো হয়েছে সেগুলো আসলে সবসময় ওপেন ছিল। মানুষ সেখানে দেখতে পেরেছে কি হয়েছে, বর্ণনাকারীদের গল্পগুলো শুনেছে, গণমাধ্যম সেগুলো লাইভ ব্রডকাস্ট করেছে। সেই জায়গাটাতে এখানে ঘাটতি আছে। এবং আজকে পত্রিকাতে যেগুলো দেখলাম আপনার, যে নির্যাতন র্যাবের সেলগুলোতে, আয়নাঘরে যে নির্যাতন হয়েছে তার কিছু বর্ণনা সেখানে আসছে। যেমন ধরেন আপনার ওয়াটার বোর্ডিংয়ের কথা আসছে। এবং এই 4-5 রকমের বর্ণনার কথা শুনে আমার সেই গুয়ান্তানামো বে, যে কিউবার একটা অংশ যেটা আমেরিকার কাছে লিজ নেওয়া, সেই জায়গাতে যে আপনার 9/11-এর পরে যে আপনার মানে হাজার হাজার মুসলমানদেরকে সারা দুনিয়া থেকে গ্রেফতার করে নিয়ে ওখানে রেখেছে এবং তাদের উপর যে নির্যাতনগুলো করেছে, যে এক্সট্রাঅর্ডিনারি রেন্ডেশনের কথা এসছে, সিআইএর রিপোর্ট পরবর্তীতে এসছে, সেগুলোর কথা মনে পড়েছে যে আসলে কী পরিমাণ তাদেরকে আপনার নির্যাতন করা হয়েছে। তো তার ভিতরে দেখলাম যে ওয়াটার বোর্ডিংয়ের কথা আসছে। ওয়াটার বোর্ডিং হচ্ছে যে আপনার শোয়ে গামছা দিয়ে মুখটা বেঁধে দিয়ে তার উপরে কন্টিনিউ পানি ঢালতে থাকে। তো পানি ঢালতে ঢালতে যেটা হয় যে আপনার দম নিতে কষ্ট হয়, কথা বলতে পারে না, আর এর ভিতরে প্রশ্ন করতে থাকে কন্টিনিউ যে তুই এটা করছিস কিনা, তুই এটা করছিস কিনা, অমুকরে মারছিস কিনা, আওয়ামী লীগের বিরুদ্ধে এটা বলছিস কিনা, এই ধরনের কন্টিনিউ প্রশ্ন করতে থাকে। তো এখন বেচারা কি আসলে দম নেবে না প্রশ্নের উত্তর দেবে? একজন নারী ভিকটিমের বক্তব্য পড়লাম যে তিনি পর্দানশীল মহিলা ছিলেন, তার শাস্তি ছিল আয়নাঘরে আপনার তার মানে বোরখা খুলে তাকে জানলার দিকে মুখ খড়ায়া পিছনে হাত বেঁধে বসায় রাখতো সারাদিন। তো ওইখানে ওই এলাকাতে যত ওই র্যাবের অথবা ওইখানকার যত কর্মকর্তা কর্মচারীরা, ওই এলাকার যত আয়নাঘরের চাকর বাকররা ছিল, এই চাকর বাকররা সারাদিন ওই জানলা দিয়ে মেয়েটাকে দেখতে আসতো। এখন একটা বোরখা পরা অথবা পর্দানশীল মেয়ের জন্য এর থেকে ট্রমাটাইজড শাস্তি তার জীবনে আর কি হইতে পারে? যে কন্টিনিউ বিভিন্ন পুরুষ মানুষরা জানলা দিয়ে আসতেছে এবং বাজে বাজে মন্তব্য করছে, কিন্তু নিজেকে তো অনেক ঢেকে রাখতি। তো এখন কী লাভ হইলো? আমরা তো সব দেখে ফেললাম। তারপরে হচ্ছে টর্চার করা হইতো। টর্চারের কারণে তার যে মানে ফিমেল হাইজিন ইস্যুজ আছে এবং এইসব সময়ে তার যে হাইজিন ম্যাটেরিয়ালগুলো দরকার, সেগুলো পর্যন্ত তাকে অ্যাভেল করতে দেওয়া হতো না। এই লেভেলের শারীরিক মানসিক টর্চার করেছে র্যাবের আয়নাঘরে। তারপর ইলেকট্রিক চেয়ারের কথা তো আপনারা কমনলি শুনেছেন, যে ইলেকট্রিক শক মানে চেয়ারটা দিয়ে ঘোরাইতো। তো অনেকক্ষণ ধরে ঘোরাইলে পরে যেটা হয়, কন্টিনিউয়াসলি বমি হয়, বমি হওয়ার পরে মাথা ধরে, ঘুমানো যায় না। আর একটা শাস্তি ছিল আপনার কমন শাস্তি, সেটা হচ্ছে ইলেকট্রিক শক। পার্টিকুলারলি যেটা হয় যে বন্দিকে বলা হইতো যে তুমি পেশাব করো, তো পেশাব করা অবস্থায় ইলেকট্রিক শকটা দেওয়া হইতো প্রাইভেট পার্টে। তখন যেটা হইতো যে আপনার পুরো শরীরটা কেঁপে মনে হইতো যে সে উঠতেছে, কয়েকতলা বিল্ডিংয়ের ছাদের উপরে উঠে গেছে। ঘুমাইতে দেওয়া হতো না। আপনার 5,000, 10,000, 15,000 মেগাওয়াটের লাইট জ্বালায় রাখতো সারাদিন, তাকে ঘুমাইতে দেওয়া হতো না। তো এই স্লিপ ডেপ্রিভেশনের কারণে যেটা হতো, মানুষ পাগল হয়ে গেছে। বহু ছেলে মেয়ে আছে যারা আসলে চোখের সমস্যা হয়েছে, যেমন ব্যারিস্টার আরমান, যাকে কয়েক মাস আগে আপনার যার বর্ণনা শুনছিলাম। তো ব্যারিস্টার আরমান বলছিল যে তার 2টা চোখ
বেঁধে রাখার কারণে এবং অনেক লাইটে ঘুমাইতে না পারার কারণে বহু বছর 7-8 বছর ধরে চোখ দুটোর পাওয়ার হয়ে গেছে এবং চোখের সার্জারি করতে হয়েছে। তাহলে এই লেভেলের নির্যাতন, এবং এই কমিশনে বলেছে যে এই কমিশনে গুম খুনের সাথে হাসিনার সরাসরি জড়িত। তারেক আহমদ সিদ্দিকী নামে যে ডিসগ্রেসড সামরিক বাহিনীর কর্মকর্তা ছিল, শেখ হাসিনার আত্মীয় ক্রিমিনাল, সে এটার সাথে ইনভলভ। ইভেন ভারতের ইনভলভমেন্টের কথাও এখানে আসছে, যে গুম করা, ওই পারে ফেলে দেয়া, নির্যাতন করার সাথে ভারতও স্টাবলিশমেন্ট আকারে এখানে ইনভলভ ছিল। এই তথ্য প্রমাণের কথা গুম কমিশন বলেছে। তো এখন প্রশ্ন হচ্ছে যে যারা জুলাই আগস্টের 1 বছর পূর্তি না হতেই আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরে পেতে চায়, নির্বাচনে অংশগ্রহণ করাতে চায়, পুনর্বাসন চায়, বাংলাদেশের কিছু অংশ চায়, বাংলাদেশের সামরিক বেসামরিক আমলারা চায়, সুশীল সমাজ চায়, ভারত চায়, দিল্লির পুরো এই যে গোলাম চক্র আছে তারা সবাই চায়। তারা আসলে কি চায়? তারা কি শুধু দিল্লি এবং আওয়ামী লীগের আধিপত্যবাদ ফেরত চায়, না তারা আসলে গুম খুনের সেই স্বর্গরাজ্যটা ফেরত চায়? এবং সবচেয়ে সারপ্রাইজিং যেটা, এগুলোর সাথে ইনভলভ যে সকল কমান্ডিং অফিসাররা ছিল, আপনার গোয়েন্দা সংস্থার প্রধান ছিল, যাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে, তাদেরকে পর্যন্ত বিচারের মুখোমুখি করতে দেওয়া হচ্ছে না। তাদেরকে এই মানবতা বিরোধী অপরাধের যে ট্রাইব্যুনাল আছে তার কাছে সোপর্দ করা হচ্ছে না। তাহলে দেখেন পুরো এস্টাবলিশমেন্ট, দেশে 1400 শহীদের রক্তের উপরে একটা গণ অভ্যুত্থান হয়েছে, 26,000 লোক প্রতিবন্ধী হয়ে গেছে, 600-র উপরে লোক অন্ধ হয়ে গেছে। সেই রকম একটা বাস্তবতার সংস্কার বিচারের দাবি যখন সব জায়গা থেকে তোলা হচ্ছে, এটাকে ব্যর্থ করবার জন্য প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছে একটা শ্রেণী। এবং তারা কারা, এইটাও খুব পরিষ্কার হয়ে গেছে গুম কমিশনের রিপোর্টে। এখন এই বাস্তবতায় আমরা নতুন বাংলাদেশটা করব কিভাবে? সেই জন্য হচ্ছে যেটা গুরুত্বপূর্ণ আমাদের মনে রাখা, সেটা হচ্ছে যে বাংলাদেশ 2 করবার ক্ষেত্রে আমাদের শত্রু কারা, এটা নতুন করে আবার ভাবা। মির্জাফর, লেন্দুবদর্জি কারা, যারা নতুন করে এই গণ অভ্যুত্থানটাকে ব্যর্থ করে আগের দিল্লির আধিপত্যবাদ এবং আওয়ামী লীগের বাংলাদেশে ফেরত দিতে চায়। এবং তারা এখনও চাকরিতে বহাল তবিয়তে আছে। আমাদের আমলাতন্ত্র বলেন, আমাদের আর্ম ফোর্সেসের সিনিয়র লিডারশিপে বলেন, তারা সব জায়গাতে আছে। এবং এই অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতা যদি যখন আমরা আলোচনা করব বিদায়ের পরে, তার ভিতরে সবচেয়ে বড় ব্যর্থতা যেটা আলোচনা করতে হবে সেটা হচ্ছে তাদের অযোগ্যতা, তাদের অদক্ষতা, যে তারা প্রশাসনের উপরে কোনো নিয়ন্ত্রণ নিতে পারে নাই। অধিকাংশ উপদেষ্টার কোনো পারফরমেন্স নাই, সাকসেসফুলি কোনো বিষয় তারা ডিল করতে পারছে না। এবং একের পর এক এই যে ছোটোখাটো মাঝারি আন্দোলন হচ্ছে, যে আন্দোলনগুলোর ভিতরে অনেক ন্যায্যতা আছে, সেই রকম ন্যায্য আন্দোলনগুলো তারা ডিল করতে পারছে না। এই অযোগ্যতাগুলো অন্তর্বর্তীকালীন সরকারের যে কর্মক্ষমতা, এই দক্ষতাকে ব্যর্থ করে দিচ্ছে। এবং এই বাংলাদেশ 2 প্রজেক্ট, অন্তর্বর্তীকালীন সরকার প্রজেক্টের যে ব্যর্থতা থেকে থাকে, তাহলে এই ব্যর্থতাকে কোনোভাবে অস্বীকার করবার সুযোগ আমাদের আসবে না। তাই গুমের যে প্রতিবেদন আসছে, আমরা চাই এখনও সময় আসছে এগুলোকে পাবলিক করেন, এগুলোকে গণশুনানিতে নিয়ে যান, বিটিভির মাধ্যমে লাইভ করেন, দেশের মানুষ জানুক, দেখুক যে প্রত্যেকটা মানুষের উপরে কি পরিমাণ নির্যাতন হয়েছে। এগুলো নিয়ে নাটক সিনেমা বানানো দরকার, ডকুমেন্টারি করা দরকার, বাংলাতে ইংরেজিতে, সারা পৃথিবীকে বোঝানোর জন্য যে আওয়ামী লীগকে কেন এই দেশের মানুষ নিষিদ্ধ দেখতে চায়। এটা ইকোনমিস্টে পাঠানো দরকার, যে এই টাকা দিয়ে লবিস্ট অ্যাপয়েন্ট করে কলাম লেখার পিছনের লোকগুলোকে আইডেন্টিফাই করবার জন্য। সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা দেখতে পারলেন। আপনারা ব্যক্তিগত মতামতটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, কি বলতেছেন আপনারা এই বিষয়ে, আপনারা কি বলবেন। সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা মণ্ডলী, বিএনপি নেতা ইলিয়াস আলী আর আমাদের মাঝে বেশি নেই। এই ঘটনাটি জানার পরে আপনারা কি বলতেছেন? তবে এখনও পর্যন্ত সুস্পষ্ট কোনো প্রমাণ পাওয়া যায়নি ইলিয়াস আলী বেঁচে আছে নাকি মারা গেছে, এটা এখনও পর্যন্ত শিওর হওয়া যায়নি। তার পরিবারের সদস্যরাও এখনও পর্যন্ত বিষয়টি জানতে পারেনি সুস্পষ্ট করে যে ইলিয়াস আলী কি আদৌ বেঁচে আছে নাকি আদৌ তাকে মেরে ফেলেছে। ইলিয়াস আলী যদি সত্যিকার অর্থেই এই দুনিয়ায় বেঁচে না থাকে, যদি মারা যায়, তাহলে অবশ্যই দোয়া করব মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট যেন ইলিয়াস আলীকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতুল ফেরদৌস নসিব করেন। এবং যদি তিনি জীবিত থাকেন, বেঁচে থাকেন, তাহলে দোয়া করব যে তিনি যেন তার পরিবারের মাঝে সহি সালামতে ফিরে আসেন। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন, সকলের মাঝে পৌঁছে দিন ভিডিওটি শেয়ার করে। আজকের মতো বিদায় নিতে হচ্ছে আপনাদের কাছ থেকে, দেখা হবে হয়তো আরও অন্য কোনো একটা ভিডিওতে।
সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন। আজকের মতো পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।